স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে লং মার্চ পূর্ব সমাবেশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফ, লং মার্চ শুরু হয়েছে কিনা জানাবেন এবং নেতাকর্মী কারা এ পর্যন্ত এসে পৌঁছেছেন? সামিয়া, আমি কিন্তু পূর্বের সংবাদে জানিয়েছিলাম যে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে এই লং মার্চের পূর্বে। তো সেই সংক্ষিপ্ত সমাবেশটা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং কি এই লং মার্চের উদ্বোধন যিনি করেছেন তিনি হচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনিও কিন্তু আসলে বক্তব্য এখানে রেখেছেন। সেই বক্তব্যের মাধ্যমেই লং মার্চটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমি যদি একটু দেখাতে চাই, আশেপাশে পুরো নয়াপল্টন, এই বিএনপির নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুরো রাস্তাটি আসলে দখল হয়ে গেছে বলা যায়। কারণ এত গাড়িবহর এখানে, মূলত শত শত গাড়ি কিন্তু এই লং মার্চে অংশ নিয়েছে, গাড়ি বহরে অংশ নিয়েছে নেতাকর্মীরা। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, রোড ম্যাপের যে বিষয়টি সেটা কিন্তু এখানে বিএনপির নেতাকর্মী, কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা বক্তব্য রেখেছেন, আরো অন্যান্যরা তারা কিন্তু বক্তব্য রেখেছেন। তাদের একটি কথা যে দিল্লি, ভারত এই 16 বছরে এই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা টিকে রেখেছিল, এখন সেই আর সময়টি নেই। এমনকি তারা যে এই আগ্রাসনের প্রতিবাদে তারা শক্ত হাতে দমন করবে, এমনটাই কিন্তু তারা বলছেন। সেই বহিঃপ্রকাশটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই রাজধানী নয়াপল্টনের যে সড়কটি দেখলে বোঝা যাচ্ছে যে আসলে নিজেদের শক্তি, সামর্থ্য কতটুকু সেটা কিন্তু প্রমাণ দিচ্ছে বিএনপির পক্ষ থেকে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি সামিয়া, যে এই রোড ম্যাপটি যেহেতু এখন শুরু হয়েছে, এর মাঝখানে ভৈরবে একটি সংক্ষিপ্ত সমাবেশ রয়েছে, কিন্তু সেটা আসলে কখন পৌঁছানোর পরবর্তী সময়টা আসলে বলা যাবে। এর পরবর্তীতে আখাউড়া গিয়ে একটি সমাপনী একটি সংক্ষিপ্ত সমাবেশ সেখানেও করার কথা রয়েছে। সেটা আসলে সময়টা কখন সেটা পৌঁছানোর পরপরই কিন্তু আমরা বলতে পারবো। আর এক্ষেত্রে যদি আমি একটু বলতে চাই যে এই কর্মসূচির মাধ্যমে জাতি জানছে যে আসলে বিএনপি যে লং মার্চটি করছে, শুধু বিএনপি নয়, এখানে বিএনপি নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু অংশ নিচ্ছে বা নেবে, এমনটাই প্রত্যাশা করছেন। তারা বরাবরই বলে যাচ্ছেন যে ভারতের আগ্রাসন থেকে যেভাবেই হোক দেশকে রক্ষা করতে হবে। এই ছিল আসলে মূলত এই সমাবেশে নেতাকর্মীদের বক্তব্যের মাঝে উঠে আসে বিষয়গুলো। তো এই ছিল এখান থেকে সামিয়া। সবশেষ পরবর্তী সংবাদে লং মার্চের সড়কের খবর জানানোর চেষ্টা করব। সামিয়া। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্কের শীতলতায় উষ্ণতার হাওয়া লাগলেও বরফ গলার এখনও ঢের বাকি, এমনটাই মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে টানাপোড়েন কাটাতে ভারতের ভূমিকা ও সদিচ্ছাই মুখ্য। অন্যদিকে আলোচিত এই বৈঠকে দৃশ্যমান কোনো সাফল্য দেখছে না বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। 5 আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঢাকা দিল্লির উষ্ণ সম্পর্ক পরিণত হয় তিক্ততায়। এদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় প্রচার মাধ্যমে অতিরঞ্জিত অপতথ্য ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা দুদেশের দূরত্বকে বাড়িয়েছে বহুগুণ। এর মাঝেই ঢাকায় বৈঠক করে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব। এই বৈঠক কতটুকু আশার আলো দেখালো? সংকট ঠিক যে কেটে যাবে আমি তা মনে করছি না, কারণ ব্যাপারগুলো হলো কি, যে ইস্যুগুলো নিয়ে সংকটটা তৈরি হয়েছে সেটা বেশ গভীর। দুটো রাষ্ট্রপক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে যেন আমরা এগিয়ে যাই এবং এখানে যেন থেমে না যাই। ভারতের পররাষ্ট্র সচিব একটা কথা বলে গেছেন যে ওনাদের বাংলাদেশের সাথে সম্পর্কটা জনগণ কেন্দ্রিক। হ্যাঁ, তো এখন বাংলাদেশের জনগণ কি চায়, বাংলাদেশের সাধারণ যার জনগণের কি আশা আকাঙ্ক্ষা, সেটার দিকে তাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে। নিকট দুই প্রতিবেশীর মাঝে টানাপোড়েন ঘোচানোর ক্ষেত্রে পরামর্শও দেন বিশ্লেষকরা। আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা যেগুলো ছিল সেগুলোকে চালু রাখা এবং যে তিক্ততার সৃষ্টি হয়েছে সেই তিক্ততা থেকে বের হয়ে আসা। ভারতের সক্ষমতা বেশি, তাকে তো বেশি করতে হবে। সে যত বেশি এগিয়ে আসবে সমস্যার সমাধান করা তত সহজ হবে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের দায়িত্বটা কি, অবস্থাটা যাতে আরও বেশি খারাপ না হয়ে যায় সেটার লক্ষ্য রাখার দায় কিন্তু আমাদের। সাম্প্রতিক ইস্যুকে ঘিরে দুদেশের সম্পর্কের জমানো বরফ এই বৈঠক আদৌ গলাতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে বিএনপি। কোনো অগ্রগতি তো আমরা দেখতে পাচ্ছি না। আলোচনার জন্য আলোচনা করে কোনো লাভ নেই।
এখানে একটা বস্তুনিষ্ঠ একটা অগ্রগতি থাকতে হবে, সমাধানের দিকে যেতে হবে। যেগুলো পিপল টু পিপল বললে তাহলে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তো আগে প্রাধান্য দিয়ে সমাধান করতে হবে, তাই না? জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। হিমেল বাতাসে কাঁপছে উত্তরের জেলাগুলো। শীতের আরো খবর জানাতে পঞ্চগড় এবং নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। পঞ্চগড় থেকে আছেন আমাদের সহকর্মী আবু সালেহ রায়হান এবং নওগাঁ থেকে আছেন সহকর্মী একে সাজু। প্রথমে যেতে চাই রায়হান আপনার কাছে। রায়হান, পঞ্চগড়ের শীতের খবর আপনি আগে জানাচ্ছিলেন, নিম্ন আয়ের মানুষ যারা আছেন এবং ছিন্নমূল যারা আছেন তাদের দুর্ভোগের চিত্র তুলে ধরবেন। জি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতো শীতের তীব্রতা এখন অনেকটাই বেশি অনুভূত হচ্ছে। তো সকাল 6টায় পঞ্চগড়ের তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস। এখানে সকাল 6টায় ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস, সেটা কিন্তু সকাল 9টায় 0.1 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে 12.8-এ এসে নেমেছে। তো এখন পর্যন্ত বেলা 9টা পেরিয়ে গেলেও কিন্তু আমরা সূর্যের মুখ দেখতে পাইনি। এ কারণেই এখন পর্যন্ত ঘন কুয়াশায় চারপাশ ঢেকে রয়েছে। শীতের তীব্রতা আসলে কিন্তু অনেকটাই অনুভূত হচ্ছে। জেলায় কিন্তু 12 লাখেরও বেশি মানুষ রয়েছে, যার সিংহভাগই কিন্তু নিম্ন আয়ের ছিন্নমূল মানুষ। তারা কিন্তু শ্রমজীবী, পাথর শ্রমিক, বালি শ্রমিক বা নির্মাণ শ্রমিক, দিনমজুর সহ অন্যান্য যারা রয়েছেন, তারা সকাল হলেই কাজের সন্ধানে কিন্তু তাদের ছুটে বের হতে হয়। তীব্র শীত উপেক্ষা করে কিন্তু তারা কাজের সন্ধানে চলে যান। অনেক সময় তারা যদি কাজে দেরি করে বের হন, তাদের কিন্তু অনেক সময় কাজ না পেয়েই ফিরে আসতে হয়। এমনটি আমরা তাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তো এই ছিন্নমূল মানুষেরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত সরকারি বেসরকারি ভাবে তেমন কিন্তু শীতবস্ত্র বিতরণের লক্ষ্য করা যায়নি, যার কারণে তারা যে শীতের মধ্যে কষ্ট এবং দুর্ভোগটা পান, সেই দুর্ভোগ কষ্ট কিন্তু তাদের মধ্যে এখনো রয়ে গেছে। তাদের দাবি হচ্ছে যে সরকারি বেসরকারি ভাবে যদি পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করা হয়, তাহলে তাদের এই শীতের মধ্যে তাদের যে কষ্টটা সেটা কিন্তু অনেকটাই লাঘব হবে। তো আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ডিসেম্বরের মাঝামাঝি থেকে বা ডিসেম্বরের শেষের দিকে কিন্তু শীতের তীব্রতা আরো বাড়বে। তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে মৃদু মাঝারি শৈত্যপ্রবাহেরও একটা পূর্বাভাস আমরা জানতে পেরেছি। জেলা জুড়ে কিন্তু গতকাল আমরা যেমনটি দেখেছিলাম যে সারাদিনই সূর্যের মুখ কিন্তু দেখা যায়নি। এই কারণেই দিনভর কিন্তু কুয়াশার পরিমাণ কম থাকলেও শীতের তীব্রতা ঠিকই অনুভূত ছিল। এখন আজকে কিন্তু সকাল 9টা থেকে কিন্তু এখন সূর্যের মুখ দেখা না মেলায় হিমালয়ের হিমেল বাতাস কিন্তু জেলা জুড়ে শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিচ্ছে, ফলে নিম্ন আয়ের মানুষেরা কিন্তু আরো বেশি দুর্ভোগে পড়ছেন। তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে। আমরা এবার যেতে চাই আমাদের নওগাঁর সহকর্মীর কাছে। নওগাঁ থেকে যুক্ত আছেন সহকর্মী একে সাজু। সাজু, নওগাঁয় আজকে শীতের তীব্রতা কেমন দেখছেন? সর্বনিম্ন তাপমাত্রা কত এবং আবহাওয়া অফিসের কোনো পূর্বাভাস জানতে পেরেছেন কিনা জানাবেন। আপনাকে জানিয়ে রাখি, নওগাঁর আজকে সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা গত এক সপ্তাহ থেকে ওঠানামা করছে, কিন্তু আমরা দেখতেছি যে সকাল থেকে সন্ধ্যা এবং সারাদিন পুরো দিন হচ্ছে ঘন কুয়াশায় ঢাকা থাকছে, ঘন কুয়াশায় ঢাকা থাকছে। একেবারে দিনে আমরা দেখেছি, গত শীতের মৌসুমে দেখেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ঘন কুয়াশার যে ঘনত্ব এটা কমে, কিন্তু আমরা এইবার দেখতেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা ঘনত্ব কমার বিপরীতে ঘন কুয়াশার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এবং এই ঘন কুয়াশায় আমাদের এই উত্তর অঞ্চলের নওগাঁ জেলায় কৃষি প্রধান জেলায় এখনো ধান কাটা মারাই নিয়ে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। তারা এই যে ঘন কুয়াশা আর এই হিমেল বাতাসে তারা কিন্তু একেবারে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এখনই জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, তারা মাঠে কাজ কাম করতে পারছে না। এবং রাস্তাঘাটে আমরা দেখেছি, আমরা এখন শহরের মধ্যে আছি, এরপরে এই তো ঘন কুয়াশা, এর বাইরে একটু গেলে আমরা দেখবো যে মেন রাস্তা হাইওয়ে গুলোতে রাস্তাতে লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে, এবং লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করার পরেও আমরা এই ঘন কুয়াশার কারণে দেখতে পাচ্ছি, আরেকটি লক্ষ্য করেছি যে হরহামেশাই দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনার শিকার হচ্ছে। এবং হাসপাতালগুলোতে লক্ষ্য করা গেছে, হাসপাতালগুলোতে শীতের রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। ডাক্তার চিকিৎসক যেটি বলেছেন যে এই শীতে যে বয়স্ক মানুষ, যে প্রবীণ লোক যারা আছেন তাদের এবং শিশুদের সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন।
এই অবস্থায় চলছে। এই অবস্থাতে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, যারা পেটের দায়ে এই শীতে বের হতে হচ্ছে, ঘর থেকে বের হতে হচ্ছে এবং মাঠে কাজ করতে হচ্ছে, তারা সবচেয়ে বিপাকে পড়েছে। তবে আমরা আবহাওয়া অফিস, আমাদের এই নওগাঁ জেলায় বদলগাছিতে আঞ্চলিক আবহাওয়া অফিস রয়েছে। এই আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি যে এই আবহাওয়া যে পরিবর্তনের তারা এখনো কোনো সুখবর দিতে পারছে না যে এই আবহাওয়ার। সাজু, আমরা বুঝতে পেরেছি শীতে আসলে সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলবে এমন আশা প্রকাশ করেছেন ভারতের বিশ্লেষকরা। বর্তমান প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর বিশেষ গুরুত্ব বহন করে বলেও মনে করছেন তারা। তবে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় তা খুব একটা ফলপ্রসূ হবে না বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকদের অনেকে। গেল 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর চির ধরেছে বাংলাদেশ ভারত সম্পর্কে। সেই তিক্ততা আরও বাড়ে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের পর। এ পরিস্থিতিতে গেল সোমবার ঢাকায় হয়ে গেল বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। অন্তর্বর্তী সরকারের সাথে সুসম্পর্ক রাখতে চায় ভারত সরকার। বৈঠকের পর এমন বার্তাই দেন ভারতের পররাষ্ট্র সচিব। বিক্রম মিশ্রের এই সফরে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের উন্নতি হবে বলে আশাবাদী কলকাতার প্রবীণ সাংবাদিক স্নেহাশিস সুর। চলমান পরিস্থিতিতে তার এ সফর বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করেন তিনি। সুতরাং এতদিন পর যে সরাসরি পররাষ্ট্র সচিব পর্যায়ে গিয়ে দু দেশের পররাষ্ট্র সচিবের যে বৈঠক হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় আগের মতোই। প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা সেই দেশের সরকারের আশু পালনীয় কর্তব্য। অন্যদিকে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে নির্দিষ্ট কোনো সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন লেখক, সাংবাদিক ও আঞ্চলিক বিশেষজ্ঞ সুবীর ভৌমিক। না, বড় গলার তো কোনো লক্ষণ দেখছি না। এক ধরনের সরকার থাকলে সম্পর্ক ততটা ভালো হয় না এবং নানা রকম সমস্যা দেখা দেয়। একটা তো বড় গন্ডগোল আসছে যে ওখানে শেখ হাসিনাকে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের সাথে বিভিন্ন রকম মামলায় জড়ানো হয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন তারা চাইবে। ভারত কি শেখ হাসিনাকে তুলে দেবে? এই জায়গাতে তো একটা বড় গন্ডগোলের জায়গা রয়ে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ভারত দ্বন্দ্বের মূল কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান। তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর দুই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সঞ্জিতা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। 1.5 বছর আগে বাইক ছিনতাই অভিযোগ তদন্তে কাজও করে এসআই, কিন্তু বিপত্তি দেখা দেয় তদন্তে। ছিনতাইকারীরা খোদ এসআই এর সহযোগী। এতে করে বাইকের খোঁজ মিললেও ফেরত পায়নি ভুক্তভোগী। তাই উল্টো এসআই এর নামে মামলা করে বাদী। এরপর থেকে বাদীকে নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ ডিএমপির ধানমন্ডি থানার সহকারী পুলিশ কমিশনার তারেকুজ্জামানের বিরুদ্ধে। আপনারা বলা হয়েছে মামলা করলে আমাদের জন্য সুবিধা, কিন্তু এখন আপনি আবার ওই আমাদের সাব ইন্সপেক্টর আজমাইনের নাম দিয়ে মামলা করলেন কেন? আমি একদম বাস্তবতা যেটা সেটা মনে করে বলি। অভিযোগের ভিত্তিতে আমরা বাইক তার কাছ থেকে জব্দ করতে পারবো না, আমাদের এখন কিছু লিমিটেশনস আছে। এভাবেই মামলার বাদীকে শাসাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি থানার সহকারী পুলিশ কমিশনার তারেকুজ্জামান। কিন্তু একজন বাদীকে কেন পুলিশের এই হুমকি জানতে হলে ফিরে যেতে হবে 2023 সালের 10ই জানুয়ারিতে, যেদিন ধানমন্ডি থানা এলাকায় রাজন নামে এক যুবকের বাইক ছিনতাই করে সেখানকার স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। এর একদিন পরের কথা, 11 জানুয়ারি ধানমন্ডি থানায় অভিযোগ করেন রাজন। বাইক দেওয়ার প্রতিশ্রুতিতে নগদ 50,000 টাকা দেয়া হয় এসআইয়ের কাছে, কিন্তু লাভ হয়নি। বাইকের খোঁজ পেলেও তা ফেরত পায়নি ভুক্তভোগী। অভিযোগ ছিনতাইকারীরা এসআইয়ের সহযোগী। আয়ও হচ্ছে বলে যে কিসের বাইক, কিসের কি, তুমি নেক্সট টাইম থানায় আসলে তোমাকে মাদক মামলায় আমি ঢুকাই দেবো। এবং এই এসআই আমার থেকে 50,000 টাকাও খাইছে। তো আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। তো জিনিসটা আমার কাছে অনেক ভয় লাগে। তো ভয় লাগার পর আমি এটা নিয়ে আর কোনো অ্যাকশনে যাই না। এরপর সময় গড়িয়েছে আরও 1.5 বছর। রাজন থানায় ধর্ণা দিয়েছেন দিনের পর দিন। প্রতিকার না পেয়ে এই বছর 7ই অক্টোবর ফের থানায় অভিযোগ করতে আসেন ভুক্তভোগী। তবে পরামর্শ দেয়া হয় কোর্টে মামলা করার। সেম একই রকমভাবে উনিও কোনো প্রকার কোনো ফিডব্যাক দেয় না। পরে বলে যে মেইন মালিককে নিয়ে আসলে
তাহলে হচ্ছে আমি এটা নিয়ে অ্যাকশন নিব। সেকেন্ড টাইম যখন আমি আবার যাই, ওনারা আমাকে ঘুরাইতে থাকে, তারেকুজ্জামান জেএসসি। পরে লাস্ট টাইম বলে হচ্ছে যে আপনি কোর্টে গিয়ে মামলা করেন, সিআর মামলা করেন। মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআইয়ের নাম অন্তর্ভুক্ত করা হলে বাধে বিপত্তি। শুরু হয় ডিএমপি ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার তারিকুজ্জামানের হুমকি ধামকি। পরে হচ্ছে কোর্টে যাই, কোর্টে গিয়ে মামলা করি। ফোন দিয়ে ডিরেক্ট আমাকে বলে যে আপনি এসআইয়ের নাম কেন দিচ্ছেন। তো আমি বলছি এসআইয়ের নাম কেন দিব না, এসআই তো টোটালি এটার সাথে ইনভলভ। উনি তো আমাকে আমার কাগজপত্র নিয়ে গেছে, বাইক দেয় নাই। আপনি ওনার নাম দিয়েছেন, আপনার বাইক আমি তুলে দিব না। আপনি আমার সাথে 1-to-1 এসে বসে কথা বলেন, ঠিক আছে? আপনি যদি কি পারেন করে নেন। বাইক আমার, পেপারস আমার, সব আমার। ইনভেস্টিগেশন অফিসার যিনি ছিল উনি বলতেছে এসিকে যে স্যার ওনাদের মোবাইল রেখে দেন, ওনারা কিন্তু রেকর্ড করে। বাজেভাবে রুডলি আমাদের সাথে কথা বলছে, মানে কাইন্ড অফ আমাদেরকে জেরা করছে যে আমরা কেন নাম দিছি ওনার। হুমকির বিষয়ে কথা বলতে ধানমন্ডি থানায় গেলে বিষয়টি অস্বীকার করেন তিনি। আমি কখনো তার এটা বলি নাই যে আপনি কেন তার নামে মামলা দিলেন, আমি কখনোই তাকে বলি নাই যে আপনি কেন তার নামে মামলা করলেন, এটা কখনো বলি নাই, এটা কখনো আমি বলবো। প্রায় 2 বছর হতে চলছে আসামিকে নিজের বাইক চালাতে দেখছেন, কিন্তু বুঝে পাননি আজও। উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন অভিযোগের কথাই জানান রাজন। এটা আমার জন্য খুবই রিস্ক, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। আর এখন মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। আজ মুন্সিগঞ্জ মুক্ত দিবস। 1971 সালের এই দিন মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে ওই জনপদ থেকে পালিয়ে যায় হানাদার বাহিনী। মুক্তির আনন্দে পথে নেমে আসে হাজারো মানুষ। মুক্তিযুদ্ধের 9 মাস মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে নির্মম ধ্বংসযজ্ঞ ও হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। 9 মে জেলার গজারিয়ায় চলে ইতিহাসের নির্মম গণহত্যা। রাতের আঁধারে সেদিন হত্যা করা হয় নিরস্ত্র নিরপরাধ 360 জনকে। 4 ডিসেম্বর পাক সেনাদের 3টি বড় দলের সঙ্গে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের সাথে যুক্ত হয় মিত্র বাহিনীর বিমানবহর। চতুর্মুখী আক্রমণে পাক সেনারা পিছু হটে। এরপর থেকেই পাক হানাদার বাহিনী কোণঠাসা হয়ে পড়ে। 10 ডিসেম্বর বিকেল থেকেই মুক্তিযোদ্ধারা শহরের সবচেয়ে বড় হানাদার ক্যাম্প সরকারি হরগঙ্গা কলেজের দিকে অগ্রসর হতে থাকে। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে 11 ডিসেম্বর ভোরে ধলেশ্বরী নদী দিয়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। ধলেশ্বরীর অপর পারে এক চরে তারা নোঙ্গর আশ্রয় নিয়েছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে মুক্তিযোদ্ধারা চলে আসলো। 11 ডিসেম্বর ভোর রাতের কথা বলছি। তখন আমরা একত্র হয়ে একদিকে বিজয়ের উল্লাস। 1971 সালের 13 নভেম্বর কুড়িগ্রামের দাগারকোটি গ্রামে নৃশংস হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরের এই গ্রামটিতে নির্বিচারে গুলি ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলে পাক বাহিনী। এতে গ্রামটির বিভিন্ন বয়সী 697 জন নিরীহ মানুষ প্রাণ হারায়। স্বাধীনতার দীর্ঘ সময় পরও ক্ষতিগ্রস্ত পরিবারের হয়নি পুনর্বাসন, তৈরি হয়নি কোনো স্থায়ী বধ্যভূমিও। মুক্তিকামী বাঙালি জাতি যখন স্বাধীনতার স্বাদ উপভোগের খুব কাছাকাছি, এমন সময় কুড়িগ্রামের উলিপুরে হানা দেয় পাকিস্তান বাহিনী। 71 সালের 13 নভেম্বর দাগারকুটি গ্রামে মুক্তিবাহিনীর ঘাঁটি থাকার তথ্য দিয়ে পাকিস্তান বাহিনীকে সেখানে নিয়ে যায় স্থানীয় রাজাকাররা। ভোরের আলো ফোটার আগেই ভারী অস্ত্র আর মেশিন গান নিয়ে গ্রামের চারদিক ঘিরে ফেলে তারা। দিক বেদিক ছোটাছুটি করা মানুষকে বুলেটের আঘাতে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়া হয় অনেক মরদেহ। পৈশাচিক এই হত্যাকাণ্ড চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বারুদ, পোড়ালাশের গন্ধ আর বেঁচে যাওয়া স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রাম। দেশ স্বাধীন হলেও আজও হয়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন। এছাড়া সুফল মেলেনি স্বাধীনতার। আরে ভাই ঘাট ঘাটায় বলে যাই পাথর দৌড়েছে, খালি ঝাড়া ধার মরে, চাপায় আর মরে, 4-5 করে চাপায়। এই শহীদের যে পুনর্বাসনের যে একটা ব্যবস্থা করার দরকার, সেটাও কোনো বিগত সরকার যারা ছিল তারা কেউই সেটাকে করেনি। আমরা যে দেশটা স্বাধীন করলাম 1971 সালে, এই যে মুক্তিযোদ্ধারা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ লাল সবুজের পতাকা আমরা নিয়ে আসলাম, আমাদের স্বাদ আশা আকাঙ্ক্ষা কি পূরণ হলো? শহীদদের স্মরণে এলাকায় নির্মিত হয়নি স্থায়ী বধ্যভূমি। হাতিয়া বাজারের এক প্রান্তে শহীদ স্মৃতি ফলক তৈরি হলেও অযত্নে পড়ে আছে।
জাগারকুটিতে আমরা একটা বদ্ধভূমি তৈরি করছিলাম 1982 সালে। কালগ্রাসী বন্যা এবং নদীর ভাঙ্গনের কারণে সেটাও মানে বিলীন নিয়ে যায়। তারপরে জেলা প্রশাসক সাহেব আমাদের এখানে আসিয়ে একটা কোনো রকম সামান্য একটা স্মৃতি বদ্ধভূমি নির্মাণ করিয়ে দেওয়া যায়। বাঙালি জাতির ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর জীবন মান উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার, এমনটা প্রত্যাশা স্থানীয় মুক্তিযোদ্ধাদের। ডিবিসি নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া চট্টগ্রামে বিভিন্ন মেগা প্রকল্প এখন গলার কাঁটা। অভিযোগ উঠেছে কোনো সংস্থার মতামত না নিয়েই বাস্তবায়ন করা হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন মেগা প্রকল্প। নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়নে এক্সপ্রেসওয়েতে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে র্যাম্প। এতে এক্সপ্রেসওয়েতে গণপরিবহন চলাচল কঠিন হওয়ার পাশাপাশি স্থবিরতা দেখা দিতে পারে বন্দরে পণ্য পরিবহনে। আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রামে অপরিকল্পিতভাবে নেওয়া হয় একের পর এক মেগা প্রকল্প। এর মধ্যে অন্যতম কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, জলাবদ্ধতা নিরসন সহ লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হওয়ার পর ইউলুপ ও ইউটার্নের বিষয়টি সামনে আসলে নকশায় যুক্ত করা হয় 15টি র্যাম্প। পরে অপরিকল্পিত 5টি র্যাম্প নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। নাগরিকদের আপত্তি থাকলেও জিসি র্যাম্প ও হোটেল পেনিনসুলার সামনে প্রস্তাবিত র্যাম্পটি বাদ দেওয়া হয়নি। অপরিকল্পিতভাবে র্যাম্প নির্মাণ বন্ধের দাবি নগর পরিকল্পনাবিদ ও বিশিষ্টজনদের। প্রজেক্ট ছিল যেটা একনাকে অ্যাপ্রুভাল হয়েছে লালখান বাজার থেকে পতেঙ্গা, তাহলে সেটা কেন লালখান বাজার থেকে না তুলে জিএসিতে আনা হচ্ছে? কোনো পরিবহন ব্যবস্থাপনা ছাড়া নিচের সড়কে কোথাও কোনো কিছু আপনার লাভ হবে না। নগরের অভিভাবক হিসেবে তাকে বলতে হবে যে আমার যারা জনগোষ্ঠী এদের মহা অসুবিধা হবে, সুতরাং আমি নবগর্পিত হিসাবে বলছি দয়া করে যা খরচ করেছেন আর করেন না। তবে সিডিএ কর্মকর্তারা বলছেন পরিকল্পিতভাবেই নির্মাণ করা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমাদের যে প্রজেক্টগুলো ছিল সবগুলো কিন্তু ফিজিক্যাল স্টাডি করে চুয়েট বুয়েট সবাই ইনভলভ ছিল। যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গিয়েছে ওইটাকে তো কার্যকরী করতে হবে, ওটাকে কার্যকরী করার জন্য র্যাম লাগবে। এখন একটা গোষ্ঠী যদি এটা অপরিকল্পিত বলে সেটা তাদের ব্যাপার, তারা কোন দৃষ্টিতে দেখছে। 4,298 কোটি টাকা ব্যয়ে লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হলেও পর্যাপ্ত র্যাম্প না থাকায় জনস্বার্থে তেমন ব্যবহার হচ্ছে না। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রবি শস্য আবাদের ভরা মৌসুমে চাহিদা মতো সার পাচ্ছে না কুষ্টিয়া অঞ্চলের কৃষক। অভিযোগ, সংকটের কথা বলে কৃষকের পকেট কাটছে ডিলার। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দিলে মিলছে সার। তবে ব্যবসায়ীদের দাবি বিএডিসি ও বিসিআইসি থেকে সারের সরবরাহ কম। ধান কাটার পর পেঁয়াজ, রসুন, গমসহ বিভিন্ন ধরনের রবি শস্য আবাদ করতে জমি প্রস্তুতে ব্যস্ত কুষ্টিয়ার কৃষক। এরই মধ্যে অনেক জমিতে রোপণ করা হয়েছে পেঁয়াজ। জমিতে ফসল রোপণের আগেই প্রয়োজন হয় ইউরিয়া, এমপিও, ডিওপি, ফসফাইট, দস্তা ও জিপসাম সার। কিন্তু ভরা মৌসুমেও কৃষক তার চাহিদা মতো সার পাচ্ছে না। চারা পোতার আগে আমাদের সার ফাঁস 7-8 রকম সার লাগে, আমরা এখন কোনোটাই পাচ্ছি না, সার নেই বলছে। কিন্তু আমাদের ভূমি এখন চাষ একজনকে দিয়ে আমরা এমনকি অর্থভাবে বসে আছি। আমি দেব 20 কেজি, আমি দিলাম 10 কেজি, তাহলে ফসলে আমার কমা হয়ে গেল। কৃত্রিম সংকট দেখিয়ে সারের দাম বৃদ্ধির অভিযোগ কৃষকের। সার কিনা হয়তো 28 টাকা কেজি, সেই সার কিনা হচ্ছে 45 টাকা কেজি। ওই দাম দিলে পাওয়া যাচ্ছে, দাম না দিলে পাওয়া যাচ্ছে না। তবে কৃষকের অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ী ও ডিলাররা বলছেন চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে পারছে না বিসিআইসি ও বিএডিসি। আমরা সার পাচ্ছি কম, যে কারণে যেটুকু আছে এটুকুই দিতে পারছি, তার বেশি দিতে পারছি না। যেটুকু বরাদ্দ পাই আমাদের অর্ধেকে ধরেন আপনার সাবডিলারকে দিতে হয় কৃষি অফিসের নিয়ম অনুযায়ী। বাদ বাকি আমার কাছে খুচরো সার আমি এখানে বেচাকেনা করি। বিএডিসি গোডাউনে এই মাসে এখনো 50 টাকা ধরেন পাই নাই, ওটা সার মিলে যেদিন আসলে পরে দিব। কুষ্টিয়ার মতো চুয়াডাঙ্গা এবং মেহেরপুরেও সারের সংকট। কেউ যাতে বেশি দামে সার বিক্রি করতে না পারে সেজন্য বাজার তদারকির কথা জানিয়েছে কৃষি বিভাগ। গত মাসের গোদামে যা ছিল সব নভেম্বর মাসে সরবরাহ করা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে ডিলারদের কিংবা কৃষকদের যে চাহিদা সেই তুলনায় সার খুব কম আসতেছে, যে কারণে আমরা ওই দিয়ে উঠতে পারতেছি না। সার জাহাজ আসছে, কিন্তু ওদের যে ক্যারিং কন্ট্রাক্টর যারা সার সরবরাহ দেয়
ওনাদের ইসের কারণে সারটা মানে একবারে ওনারা দিতে পারতেছে না। সব থেকে আমি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ফলন বিপর্যয় ঠেকাতে শিগগিরই চাহিদামতো সার সরবরাহের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান কৃষকরা। ডিবিসি নিউজ ডেস্ক। হিমেল বাতাসে কাঁপতে শুরু করেছে উত্তরের জেলা পঞ্চগড়। সেই সাথে রাত থেকে ভোর পর্যন্ত ছিল ঘন কুয়াশার দাপট। সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়কগুলো। রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা। বুধবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে। জেলায় বাতাসের আর্দ্রতা ছিল 99%। এদিকে সকাল 8টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সেই সাথে হিমালয় থেকে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। হিমেল বাতাসে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। সেই সাথে রাত থেকে ভোর পর্যন্ত আছে ঘন কুয়াশা। সীমান্ত জেলার শীতের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ রায়হান। রায়হান, পঞ্চগড়ে শীতের তীব্রতা কেমন এবং কি পূর্বাভাস আছে আবহাওয়া অফিসের, জানাবেন। চাঁপাইনবাবগঞ্জে পলিনেট হাউসের মাধ্যমে নিরাপদ ও উচ্চমূল্যের ফসল এবং চারা উৎপাদনের স্বপ্ন দেখছেন কৃষক। লোহার অ্যাঙ্গেলের কাঠামো আর পলিথিন ও নেট দিয়ে তৈরি বিশেষ ঘরে দেশি কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে শীতকালীন সবজি গ্রীষ্মকালে উৎপাদন করা, আবার গ্রীষ্মের সময়ের সবজি শীতে উৎপাদন করা যাবে এ পদ্ধতিতে। কৃষি বিভাগের দাবি, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করতে কার্যকর ভূমিকা রাখবে পলিনেট হাউস। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা শামীম রেজা ও সাদিকুল ইসলামকে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে তৈরি করে দেয়া হয় পলিনেট হাউস। এর মাধ্যমে স্বাস্থ্যবান চারা ও বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদন করছেন তারা। পলিনেট হাউসে শীত ও গ্রীষ্মকালীন শসা, টমেটো, কাঁচামরিচ সহ বিভিন্ন ধরনের ফসল ও ফুলের চারা উৎপাদন করা হচ্ছে। বাইরে খরা, বৃষ্টি বা প্রচণ্ড শীত, ঘন কুয়াশা যাই হোক না কেন, এর প্রভাব ভেতরে কোনোভাবেই পড়ছে না। ফলে কম খরচে বিষমুক্ত শাকসবজি উৎপাদন করা সম্ভব হচ্ছে। এখানে কোকোপিটে যে উৎপাদিত চারাগুলো হয় খুবই মান তার খুবই ভালো হয় আর কি। স্মার্ট কৃষি বিজনেস নিয়ে একটু কাজ করছি, এজন্য ভাবলাম আমার পলিনেট হাউসটা প্রয়োজন। আমি কিছু কর্মকর্তার কাছ থেকে এটা নিয়েছি। এখন ফাঁকা না রেখে আমি আপাতত টমেটো চাষ করেছি, সবজি। অবশ্যই ভালো হয়েছে, ফসলটা সুন্দর হয়েছে। অবশ্যই এখান থেকে লাভ কিছু আশা করছি। বিরূপ আবহাওয়ায় মাঠে কাজ না থাকলেও পলিনেট হাউসের ভেতরে কাজ করে উপার্জন করছেন অনেকেই। এই পদ্ধতির চাষাবাদ দেখে উদ্বুদ্ধ হচ্ছেন বেকাররা। যেগুলো চাষ করি এখানে, সেগুলো আপনার বিষ মুক্ত পাওয়া যায়। অসময় কাজ থাকে না, এখানে বর্ষার সিজনে কাজটা পাওয়া যায়। পলিনেট হাউস যদি আমাকে সরকার দেয় বা আমার যে জায়গাটা যদি দেখে, বিভিন্ন চাষ করতে পারবো। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার জন্য অত্যাধুনিক প্রযুক্তি পলিনেট হাউস। সূর্যের ক্ষতিকর রশ্মি এর মধ্যে প্রবেশ করতে পারে না, তাই বছর জুড়ে উচ্চ মূল্যের ফসল ও চারা উৎপাদন সম্ভব। এই চারাগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয় যে এই আবহাওয়ার পরিবর্তনের কারণে, বা অনাবৃষ্টি বা অতিবৃষ্টি বা অতি তাপমাত্রার কারণে। তো সেই ক্ষেত্রে কিন্তু পলিনেট হাউস যে তাপমাত্রা যেহেতু নিয়ন্ত্রণ বা আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায়, সেই কারণে কিন্তু এখানে 12 মাসেই কিন্তু আপনি এই চারাগুলো সুন্দরভাবে উৎপাদন করা যায়। পলিনেট হাউস পদ্ধতিতে নিরাপদ ফসল ও চারা উৎপাদনে কৃষককে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক। 48 ঘন্টায় যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় 4 শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একের পর এক হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বিভিন্ন স্থাপনা। রয়টার্স জানিয়েছে, বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী রাজধানী দামেস্ক সহ বিভিন্ন স্থানে 480টি হামলা চালায়। অস্ত্র, গোলাবারুদের গুদাম, বিমানবন্দর, নৌঘাঁটি, গবেষণা কেন্দ্র সহ সিরিয়ার সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা করা হয়েছে। দেশটিতে আল কায়দা ও আইএস জঙ্গি গোষ্ঠীর অবাধে অস্ত্র ব্যবহার বন্ধে এই হামলা পরিচালনা করেছে বলে দাবি জানায় আইডিএফ। এরই মধ্যে সিরিয়ার সীমান্তবর্তী গোলান মালভূমি অঞ্চলের আশপাশের এলাকায় সেনা মোতায়েন বাড়িয়েছে তেল আবিব। এদিকে উত্তর সিরিয়ায় তুর্কি সমর্থিত গোষ্ঠী এবং কুর্দি বাহিনীদের মধ্যে 3 দিনের লড়াইয়ে নিহত হয়েছে অন্তত 218 জন। সেখানকার 2টি শহর দখলের দাবিও করেছে তুর্কি সমর্থিত গোষ্ঠী। এমন পরিস্থিতির মধ্যে সিরীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়েছে সদ্য গঠিত অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ আল বশির।
দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মালিবু শহর। স্থানীয় সময় সোমবার রাত থেকে শুরু হওয়া এই দাবানল কয়েক ঘন্টার মধ্যে দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে পুড়ে গেছে প্রায় ৩,০০০ হেক্টর জমি। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে পুড়ে গেছে অসংখ্য ঘরবাড়ি। ফলে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬,০০০ বাসিন্দাকে। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে শহরটির স্কুল ও পর্যটন কেন্দ্রগুলো। দাবানল নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে হাজারো দমকল কর্মীকে। বাতাসের কারণে হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম দিয়েও আগুন নেভাতে হিমশিম দশা তাদের। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, বাতাসের কারণে দাবানলের গতিবেগ ১০৪ কিলোমিটারে পৌঁছাতে পারে। এতে সমুদ্র তীরবর্তী ওই এলাকাগুলোতে জারি করা হয়েছে সতর্কতা। যদিও এই দাবানলে এখন পর্যন্ত কোনো মৃত্যু বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।